হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথিং এক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এইচএসসি এমসিকিউ হায়ার ম্যাথ সলভিং সিরিজের এই ভিডিওতে যশোর বোর্ড 2024 সালের এমসিকিউ কোশ্চেনটার সমাধান করব। তো তোমরা অলরেডি জানো যে আমরা কয়েকটা বোর্ডের কোশ্চেন অলরেডি সমাধান করে দিয়েছি, যার প্লেলিস্টটা কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে অন্যান্য বোর্ডের যে সলভ ভিডিওগুলো সেগুলো ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা সমাধান করব যশোর বোর্ড 2024 এমসিকিউ। ওকে, সো ফার্স্ট কোশ্চেনটা দেখো। ফার্স্ট কোশ্চেনটা কি বলছে? দেখো, এখানে বলছে যে এ গ্রেটার দেন বি। কি বলছে? এ গ্রেটার দেন বি এবং বলছে সি লেস দেন জিরো। সি লেস দেন জিরো কথাটার মান হচ্ছে সি হচ্ছে নেগেটিভ একটা সংখ্যা, জিরোর চেয়ে ছোট হওয়া মানে নেগেটিভ একটা সংখ্যা। আচ্ছা, তারপরে নিচের কোনটা সঠিক এটা প্রশ্ন করছে। এখন এসি এবং বিসি এর মাঝে, এসি এবং বিসি এর মাঝে আমাকে রিলেশন বের করতে হবে। কারণ ঘটনা হচ্ছে এ কি ছিল? এ ছিল বি এর চেয়ে বড়। যখন তুমি নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করবা তখন অসমতার দিক পরিবর্তন হবে, যখন তুমি পজিটিভ সংখ্যা দিয়ে গুণ করবা অসমতার দিক পরিবর্তন হবে না। তো যেহেতু এটা একটা অসমতা এবং এটাকে তুমি একটা নেগেটিভ সংখ্যা সি দিয়ে গুণ করতেছো, তাহলে কি হবে? আমার অসমতার দিক পরিবর্তন হবে। এখানে গ্রেটার দেন ছিল, উল্টা হয়ে লেস দেন হয়ে যাবে। তো যদি লেস দেন হয় তার মানে এসি লেস দেন বিসি হবে। কোথায় আছে? অপশন কতে আছে। এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, দেখো দুই কি বলছে? x মাইনাস 1/2x টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি? মধ্যপদ কতগুলা, টোটাল পদ সংখ্যা কটা এটা আগে বুঝতে হবে। এটা আমরা বুঝতে পারবো পাওয়ার দেখে। আমাদের পাওয়ার হচ্ছে 6, তাই না? 6, তার মানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 7টা। পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ থাকে একটা, জাস্ট লাইক তোমার হাতের আঙ্গুল 5টা যদি থাকে তাহলে মাঝের আঙ্গুল হচ্ছে একটা, 3 নাম্বার আঙ্গুলটা, তাই না? বাট পদ সংখ্যা যদি জোড় হতো তাহলে কিন্তু মধ্যপদ হতো 2টা। যেমন তোমার হাতের আঙ্গুল যদি 4টা হতো তাহলে মাঝের আঙ্গুল কিন্তু আমরা এই 2টাকে বলতাম। সো ঘটনা হচ্ছে এটাই, এখানে 6 আছে, তার মানে টোটাল পদ হচ্ছে 7টা। যেহেতু টোটাল 7টা পদ তাহলে মধ্যপদ হবে একটা, এবং সেই মধ্যপদটা কততম পদ? মধ্যপদটি তোমার হচ্ছে পাওয়ার যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করবা, +1 তম বা 3 + 1 তম পদ। 4তম পদ লিখলাম না, 3 + 1 তম পদ লিখলাম, কারণ এইখানে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাই কিন্তু আর এর ভ্যালু, তাই না? এখন আমার r + 1 তম পদের সূত্র আমি জানি। আমার t3 + 1 এখানে কি হয়? এইখানে হয় তোমার এই r এর জায়গায় বসে 3, তাহলে এটা হচ্ছে আমার 6c3 আর কি থাকবে? প্রথম পদ যেটা অর্থাৎ x এর পাওয়ার হবে 6 - 3, আর দ্বিতীয় পদ হচ্ছে -1/2x তার পাওয়ার হবে 3। এইটাই হবে আমার মধ্যপদ। সো 6c3 এর ভ্যালু কত একটু ক্যালকুলেশন করে ফেলো চট করে। ক্যালকুলেটরে তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারো। 6c3 যার ভ্যালু হচ্ছে 20, এটা আসবে x³ নিচে থেকে x³ কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমার এখানে থেকে আসবে -1/8, -1/8 গুণ করলে কত আসতেছে? 20কে যদি 8 দিয়ে ভাগ দেই তাহলে আসতেছে 5/2। সো অ্যান্সার হবে -5/2, যেটা আছে আমার অপশন খ তে। এটা সঠিক উত্তর। নেক্সট, ওকে, 2x + y = 11, 2x + y = 11, এটা হচ্ছে একটা সরল রেখা। সরল রেখাটার ঢাল কত? সরল রেখার ঢাল তুমি চট করে এভাবে বের করে ফেলতে পারো। এই সরল রেখাটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, সরল রেখাটাকে আমি লিখতে পারি y = -2x + 11। সেখান থেকে আমি দেখতেই পারতেছি সরল রেখাটার ঢাল হচ্ছে গিয়ে তোমার -2। y = mx + c, এই ফরম্যাটে যদি তুমি কোনো সরল রেখা লিখো তাহলে m এর ভ্যালুটাই হচ্ছে ঢাল। এই সরল রেখার ঢাল হবে -2। সো 1 নাম্বার স্টেটমেন্ট ইজ নট ট্রু। এরপরে বলছে x অক্ষের ধনাত্মক দিকের সহিত সরলরেখাটি স্থূলকোণ উৎপন্ন করে। এটা সঠিক কথা। কোন সরলরেখার ঢাল যদি নেগেটিভ হয় তাহলে সেই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে, আর ঢাল যদি পজিটিভ হয় তাহলে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। সো 2 নাম্বার স্টেটমেন্ট দিস ইজ ট্রু। থার্ড বলছে সরলরেখার y অক্ষের ছেদাংশ 11 একক, এটাও ট্রু। দেখো, এইটা হচ্ছে কি তোমার কত? c এর যে ভ্যালুটা, c এর ভ্যালুটাই কিন্তু y অক্ষের ছেদক। তো y অক্ষের ছেদাংশ যেহেতু c এর ভ্যালু 11 আসতেছে, তার মানে দিস ইজ ট্রু।
2 3 সঠিক উত্তর, তাই না? 2 3 কোথায় আছে? অপশন গতে আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। 4 নাম্বার দেখো, 4 নাম্বার কি বলছে? সরলরেখার উপর a,3 একটা বিন্দু, মূল বিন্দু হতে এই যে এই বিন্দুটার দূরত্ব কত একক সেটা আমাদেরকে বলতে হবে। সরলরেখার উপরস্থ বিন্দু বলে দিছে a,3, সরলরেখার সমীকরণ আমাদেরকে দিয়ে দিছে, তার মানে a এর ভ্যালু চাইলে আমরা বের করতে পারবো। কিভাবে বের করা যায় দেখো, a,3 যে বিন্দুটা সেটা কিন্তু তোমার 2x + y = 11 এই রেখার উপরস্থ, তাই না? তো তুমি এটা দিয়ে ওটাকে সিদ্ধ করতে পারবা। যদি সিদ্ধ করো তাহলে আসবে 2a + 3 = 11। যেহেতু বিন্দুটা রেখার উপরস্থ তাহলে বিন্দুতে আমি রেখাটাকে স্যাটিসফাই করতে পারবো। এখান থেকে আমার এর ভ্যালু চলে আসতেছে 4। সুতরাং তোমার বিন্দুটা অ্যাকচুয়ালি 4,3, 4,3 এর সাথে মূল বিন্দুর দূরত্ব, মূল বিন্দু হচ্ছে 0 0, 0 0 থেকে 4,3 এর দূরত্ব, তুমি বুঝতে পারতেছো তোমার অ্যান্সারটা হবে 5, তাই না? কারণ পিথাগোরাসের ট্রিপল, পিথাগোরিয়ান ট্রিপল 3 4 5। দূরত্বটা বেসিক্যালি কি হবে? দূরত্বটা হবে √3 - 0 4 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার। সো এটার ভ্যালু আসবে 5। তো 5 আছে আমার অপশন খ তে, এটা সঠিক উত্তর। 5 দেখো, এত এর বিপরীত ফাংশন নিচের কোনটা? শর্টকাট দিয়ে করা যায়, এটা করার শর্টকাট আছে। ফাংশন অফ এক্স এইটা যদি হয় এরকম x + b / cx + d, তাহলে তুমি এটার ইনভার্স ফাংশনটা চট করে বের করে ফেলতে পারবা। f ইনভার্স x এইটা হবে, খেয়াল করো কিভাবে লিখি। তোমার এই যে এইটা এবং এইটা অর্থাৎ a এবং d, এটা কোনাকুনি জায়গা পরিবর্তন করবে, চিহ্ন পরিবর্তন করবে, বাকি সব সেম থাকবে। আবার বলি, জায়গা পরিবর্তন করবে, চিহ্ন পরিবর্তন করবে, বাকি সব সেম থাকবে। তাহলে প্লাস ডি এখানে এসে হয়ে যাবে মাইনাস ডি, তাই না? এবং প্লাসে এইখানে এসে হয়ে যাবে মাইনাসে। বাকি যা আছে সবকিছু ঠিক রাখো, ঠিক রেখে লিখে দাও। তো আমার ছিল x + b, এখানে ছিল cx। তো এইভাবে জাস্ট আমি যদি ওদের জায়গা এবং চিহ্ন পরিবর্তন করে দিই, আমরা কিন্তু এই ধরনের ফাংশনগুলোর ইনভার্স ফাংশন মুখে মুখে বের করে ফেলতে পারবো। তাহলে 5 নম্বর অঙ্কটা দেখো, আমাদের ফাংশনটা কি ছিল? ফাংশনটাতে ছিল এই ফাংশনটা এরকমই, এখানে আমার d এর জায়গায় আছে -3 এবং এখানে একটা 1 আছে যেটা হচ্ছে a এর জায়গায় আছে। তাহলে -3 এখানে এসে হবে +3 +1 নিচে এসে হবে -1। তাহলে আমার ওই অঙ্কের ক্ষেত্রে ইনভার্স ফাংশনটা কি দাঁড়াচ্ছে? ইনভার্স ফাংশনটা দাঁড়াচ্ছে -3 এখানে এসে হয়ে যাবে +3, সো 3x - 3 2x, 1টা ওইখানে যে হয়ে যাবে -1। সো এখান থেকে তুমি যদি পরে 3 কমন নাও, 3 কমন নিলে আসবে x - 1 / 2x - 1, 3 × x - 1 / 2x - 1, 3 × x - 1 2x - 1 ঘ। ঠিক আছে, a, b, c এর অবস্থান ভেক্টর দিয়ে দিছে abc। ab রেখাংশকে c বিন্দুটা কি করছে? 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে c বিন্দুর অবস্থান ভেক্টর কি সেটা আমাদেরকে বের করতে হবে। সো মনে করা যাক এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এখানে কোন একটা জায়গায় আছে c। তাহলে a এর অবস্থান ভেক্টর হচ্ছে a, b এর অবস্থান ভেক্টর হচ্ছে b, c এর অবস্থান ভেক্টর কত সেটা আমাদেরকে বের করতে হবে। সো c এর অবস্থান ভেক্টর যদি c হয়, সেই c এর ভ্যালুটা হবে কি রকম? আমরা বন্টন বিধি অ্যাপ্লাই করতে পারি। বন্টন বিধি বলতেছে যে এটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে 2 এর সাথে গুণ হবে এই সাইডের অবস্থান ভেক্টর, 3 এর সাথে গুণ হবে এই সাইডের অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে 2 এর সাথে b গুণ করলে হচ্ছে 2b, প্লাস 3 এর সাথে a গুণ করলে হচ্ছে 3a / যোগফল, অনুপাত দুইটার যোগফল 2 + 3। এটাই হচ্ছে c বিন্দুটার অবস্থান ভেক্টর। তাহলে আমার অ্যান্সার হবে 3a + 2b / 5। 3a + 2b / 5 মানে হচ্ছে কি আমার অপশন খ। এগুলো কিন্তু সহজ অঙ্ক, ঠিক আছে? এবং তুমি যদি কোশ্চেন ব্যাংকগুলো, আমি যতগুলো কোশ্চেন সলভ করালাম অলরেডি 2024 সালের, মোটামুটি কয়েকটা টাইপ কমন। এই যে ঘড়ির ঘন্টার কাটা, মিনিটের কাটা, মধ্যবর্তী কোণ কত, অবস্থান ভেক্টরের এই বন্টন বিধির অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলা
তারপরে যে দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ কততম পদ, এক্স বর্জিত পদ কততম পদ, হ্যাঁ ঠিক আছে, তারপরে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 10 এর সহগ কত। তো এই ধরনের অঙ্কগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমাদের হায়ার ম্যাথের এমসিকিউ গুলোতে আসতেছে। সো এই কয়েকটা অঙ্ক এবং তোমরা যদি কোশ্চেনগুলো সমাধান করো, আই হোপ তোমাদের এমসিকিউ পরীক্ষা খুবই ভালো হবে। আমরা 6 নাম্বারটা করে ফেললাম। 7 দেখো কি বলছে, গোলকের আয়তন সংক্রান্ত সমস্যা, তাই না? তো গোলকের আয়তন, এটাকে যদি ভি হয়, ভি হচ্ছে 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে গিয়ে গোলকের ব্যাসার্ধ। এটা হচ্ছে গোলকের আয়তন নির্ণয়ের ফর্মুলা। সো এখন আমাকে বলে দিছে গোলকের ব্যাস হচ্ছে 2r, যেহেতু ব্যাস 2r তার মানে ব্যাসার্ধ, সরি ব্যাস হচ্ছে গিয়ে 4r, তাহলে ব্যাসার্ধ হবে 2r। তাহলে আর এর জায়গায় আমরা 2r বসাবো, 4/3 পাই 2r কিউব। সো এখান থেকে 2 কিউব মানে 8, 8 এর সাথে 4 গুণ করলে 32/3 পাই আর কিউব, 32/3 পাই আর কিউব হবে আমাদের অ্যান্সার। এটা আছে অপশন ঘতে। ঠিক আছে, 8 নাম্বার দেখো কি বলছে। 8 নাম্বার বলছে এই সমীকরণের নিশ্চয়ক 0 হলে এর ভ্যালু কত। একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে b² - 4ac। ঠিক আছে, ax² + bx + c = 0, এই সমীকরণের নিশ্চয়ক হচ্ছে b² - 4ac। তাহলে আমরা এটাকে এটার সাথে একটু কম্পেয়ার করি। আমাদের এই ইকুয়েশনটা কি? আমাদের ইকুয়েশনটা হচ্ছে ax² 6x টাকে এই সাইডে নিয়ে আসলে হচ্ছে -6x + 9 = 0। ঠিক আছে, তাহলে আমাদের নিশ্চয়কের যে ভ্যালুটা, নিশ্চয়ক b কম্পেয়ার করো, x এর যে সহগ সেটা হচ্ছে b, সো এখানে আমার b এর ভ্যালু হচ্ছে -6, সো -6 -6² - 4 a c এর ভ্যালু হচ্ছে 9। এটা সমান সমান বলে দিছে নিশ্চয়ক হচ্ছে গিয়ে 0, এটা সমান সমান 0। সেখান থেকে তোমার চলে আসতেছে 36 - 4 লং 36, 36a = 0। সো এর ভ্যালু হবে 1। 1 হচ্ছে অপশন ঘতে। সহজ অঙ্ক, তাই না? ওকে, 8 আমরা করে ফেললাম। 9 একটা সুন্দর অঙ্ক। এখানে কি বলছে, cot θ + cosec θ = p। cot θ + cosec θ = p। আমাদেরকে বলছে cot θ - cosec θ সমান কত। দেখো আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি বলো তো? আমরা সূত্র জানি cosec² θ - cot² θ this is equals to 1। এই সূত্রটা আমরা জানি, তাই না? এখন এটাতে a² - b² এর ফর্মুলা দিলে কি হয়? a² - b² এর ফর্মুলা দিলে হয় cosec θ + cot θ ইনটু cosec θ minus cot θ, এটা ইকুয়ালস টু 1। এখন প্লাস যেটা, সেই প্লাসের ভ্যালুটা দিয়ে দিছে p, তার মানে এটা হচ্ছে p ইনটু এই যে এটা সমান সমান হচ্ছে গিয়ে 1। তার মানে এখানে কি আছে? এখানে আছে cosec θ minus cot θ। তো তোমার লাগবে cot θ minus cosec θ, তাহলে p এই সাইডে যাবে, যে cosec θ minus cot θ এর ভ্যালু হবে 1/p, বাট cosec θ minus cot θ এর ভ্যালু চাইনি, তাইছে cot θ minus cosec θ এর ভ্যালু, সো একটা -1 দিয়ে গুণ করতে হবে। আমি যদি একটা -1 দিয়ে গুণ করে দেই, তাহলে cot θ minus cosec θ এর ভ্যালুটা হবে -1/p। অপশন ক। ক্লিয়ার? 10 দেখো sec θ এর মান বের করতে হবে p এর মাধ্যমে, sec θ এর ভ্যালু বের করতে হবে p এর মাধ্যমে। তোমার কাছে cosec θ + cot θ এর ভ্যালু আছে, cosec θ minus cot θ এর ভ্যালু আছে। এখন তুমি যদি p এর মাধ্যমে অঙ্কটা করতে চাও, ঠিক আছে, জাস্ট p এর মাধ্যমে তুমি যদি অঙ্কটা করতে চাও, তাহলে অঙ্কটা একটু লেংদি হয়ে যাবে, ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে। যেহেতু এটা একটা এমসিকিউ কোশ্চেন, আমার সঠিক উত্তরটা পেলেই হলো। তো এই ত্রিকোণমিতির অঙ্কগুলোতে মাঝে মাঝে তোমাকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। কিরকম? অ্যালজেব্রিক ফর্ম অর্থাৎ পি, এই পি দিয়ে অঙ্ক না করে আমি পি এর যদি একটা ভ্যালু ধরে নেই, যে কোনো একটা ভ্যালু, সাপোজ পি এর ভ্যালু ধরে নিলাম আমি 2, তো পি এর যদি আমি যে কোনো একটা ভ্যালু ধরে নেই, তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনটা অনেকটা সহজ হবে। ঠিক আছে, আমার কি দরকার বলো তো? আমার দরকার হচ্ছে সেক থিটা। সেক থিটা পাবো,
cos থিটা থেকে, তাই না? সো সামহাও আমার cos থিটা বা sec থিটা নিয়ে আসতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো 10 কি বলছে, যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা কাজ করি। cot থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়ালস টু পি, পি ইজ ইকুয়ালস টু 2 আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম, যে কোনো একটা ভ্যালু, তুমি চাইলে 3 ধরতে পারো, বাট ডোমেনের ভিতরে থাকতে হবে, ডোমেনের বাইরের কোনো ভ্যালু কিন্তু ধরা যাবে না, ঠিক আছে? তো যেহেতু এটা cot থিটা, cot থিটার ভ্যালু কিন্তু যে কোনো কিছু হতে পারে, মানে সরি রেঞ্জ কিন্তু তোমার যে কোনো কিছু হতে পারে, যার কারণে কিন্তু আমরা 2 ধরতে পারছি। আচ্ছা, cot থিটার ভ্যালু কি? cot থিটার ভ্যালু হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা 1 ডিভাইডেড বাই sin থিটা ইজ ইকুয়ালস টু 2। তাহলে তোমার চলে আসতেছে, নিচে আসতেছে sin থিটা, উপরে চলে আসতেছে 1 প্লাস cos থিটা, এটার ভ্যালু চলে আসতেছে 2। তুমি চাইলে বর্গ করে দিতে পারো, বর্গ করে দিলে কি হচ্ছে, বর্গ করে দিলে কি হচ্ছে, বর্গ করে দিলে নিচে আসতেছে sin স্কয়ার থিটা, এখানে আসতেছে তোমার 1 প্লাস cos থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 2। দেখো sin স্কয়ার থিটা মানে আবার কি, sin স্কয়ার থিটা মানে হচ্ছে গিয়ে আচ্ছা 2 না, এখানে 2 স্কয়ার হবে। sin স্কয়ার থিটা মানে হচ্ছে গিয়ে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। তাহলে এটাকে তুমি যদি sin স্কয়ার থিটা মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে? sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার আছে। দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি, 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে গিয়ে 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা। তাহলে উপরে আছে তোমার 1 প্লাস cos থিটা, নিচে থেকে 1 প্লাস cos থিটা একটা কাটা যাবে, কাটা যে উপরে থাকবে একটা 1 প্লাস cos থিটা, নিচে থাকবে একটা 1 মাইনাস cos থিটা। দ্যাট মিন্স নিচে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ফেলবো, সূত্র ফেলে কাটাকাটি করব। তো সূত্র ফেলে কাটাকাটি করার পরে কি থাকতেছে, সূত্র ফেলে কাটাকাটি করার পরে আমার থাকতেছে, উপরে থাকতেছে 1 প্লাস cos থিটা, নিচে থাকতেছে 1 মাইনাস cos থিটা, দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা কাজ করো, তোমার ওই ধরার দরকার ছিল না, ওটা আর একটু কমপ্লেক্স অঙ্কের জন্য তুমি ধরতে পারো, আর একটু কমপ্লেক্স অঙ্কের জন্য তুমি ধরে নিও, এটা তুমি পি স্কয়ার ধরে করলেই হবে। আচ্ছা, দেন এখানে তুমি যোজন বিয়োজন করতে পারো, যোজন বিয়োজন করলে আসে 1 প্লাস cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা, এখানে 1 প্লাস cos থিটা মাইনাস 1 প্লাস cos থিটা ইজ ইকুয়ালস টু, যোজন বিয়োজন করতেছি, পি স্কয়ার প্লাস 1 পি স্কয়ার মাইনাস 1। তো এটা করলে তোমার cos থিটা ক্যান্সেল, এখান থেকে তাহলে থাকতেছে 2 ডিভাইডেড বাই 2 cos থিটা, এটা সমান সমান চলে আসতেছে পি স্কয়ার প্লাস 1 পি স্কয়ার মাইনাস 1। সো তোমার অ্যাকচুয়ালি চলে আসছে, তাই না? 1 ডিভাইডেড বাই cos থিটা মানে হচ্ছে sec থিটা, sec থিটা সমান পি স্কয়ার প্লাস 1 পি স্কয়ার মাইনাস 1। শুরুতে আমি অ্যাকচুয়ালি যে অঙ্কটা ভাবছিলাম সেই অঙ্কটা এটা না, আমি যে অঙ্কটা ধরছিলাম সেই অঙ্কটার জন্যে তোমার অ্যাকচুয়ালি ধরে করলে সুবিধা, বাট এটা তো অ্যাকচুয়ালি সহজই একটা অঙ্ক, সো তোমার ধরতে হবে না, ঠিক আছে? না ধরে তুমি সরাসরি করো। এখানে ছিল পি, এখানে ছিল পি, পি, এটা বর্গ করছি পি স্কয়ার, এখানে বর্গ করছি পি স্কয়ার। ফাইন, সো আমাদের অপশন কোনটা? অপশন হচ্ছে গ। আচ্ছা হয়ে গেল। দেন আমরা 11 নাম্বারটা দেখি, এবিসি ত্রিভুজের মধ্যমগুলোর বর্গের সমষ্টি কত বর্গ সেন্টিমিটার। এটা কিন্তু অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এইটার একটা অ্যাপ্লিকেশন, তাই না? অ্যাপোলোনিয়াস, অ্যাপোলোনিয়াস সাহেব কি বলছে? উনি বলছে আচ্ছা তার আগে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি 5 হয়, এটা যদি 13 হয়, তাহলে এটা 12 হবে। পিথাগোরাসের ট্রিপলের তোমার কয়েকটা মুখস্থ রাখতে হবে। পিথাগোরিয়ান ট্রিপল বা পিথাগোরাসের উপপাদ্য বলতেছে যে কোন সমকোণী ত্রিভুজের লম্ব যদি 5 হয়, অতিভুজ যদি 13 হয়, তাহলে ভূমিটা হবে √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, যেটা হিসাব নিকাশ করলে 12 আসে, ঠিক আছে? 3 4 5 এটা পিথাগোরিয়ান ট্রিপল, 5 12 13 এটা পিথাগোরিয়ান ট্রিপল। এই দুটো একবারে মাথার ভিতর সেট করে নাও, কারণ বেশিরভাগ সমকোণী ত্রিভুজে এই দুইটাই ব্যবহার হয়, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাপোলোনিয়াস কি বলছে? অ্যাপোলোনিয়াস বলছে যে 3 গুণন বাহুগুলার বর্গের সমষ্টি ইকুয়ালস টু 4 গুণন মধ্যমাগুলোর বর্গের সমষ্টি।
প্রশ্ন হচ্ছে মধ্যমাগুলোর বর্গের সমষ্টি কত, দ্যাট মিনস এইটার ভ্যালু কত সেটা আমরা জানতে চাই। সেটা যদি জানতে চাই তাহলে আমার 3 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে চলে আসতেছে আমার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার, তাই না? এটা সমস্যা মানে 4। আমরা এক কাজ করতে পারি, এটাকে x ধরতে পারি, এটাকে আমরা x ধরলাম, ঠিক আছে, x, তাহলে 4x। দেখো 5 স্কোয়ার আবার প্লাস 12 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আবার লিখতে পারি 13 স্কোয়ার। 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মিলেই হচ্ছে 13 স্কোয়ার। তাহলে আমার জিনিসটা আসতেছে 3 গুণন 13 স্কোয়ার, কয়টা আছে, এইটা একটা 13 স্কোয়ার, এটা একটা 13 স্কোয়ার, তার মানে দুইটা 13 স্কোয়ার ডিভাইডেড বাই 4। এইটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। তো হিসাব নিকাশ করলে তোমার যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা এইটা আসে, অপশন খ আসে, 253.5 আসে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, এটা কয়েকটা বোর্ড পরীক্ষায় এই থিওরেম থেকে এবং সেম ফর্মুলা থেকে এমসিকিউ এসেছে। ফাইন 12, এটা তো আসলে খুবই কমন একটা অঙ্ক, অনেকেরই দেখেই পারা উচিত। x টু দি পাওয়ার a ইকুয়ালস টু y, x টু দি পাওয়ার a ইকুয়ালস টু y, y to the power b is equals to z and z to the power c is equals to x। তো এইখান থেকে আমাকে বের করতে হবে abc এর ভ্যালু। এটা খুবই কমন একটা অঙ্ক, তাই না? আমরা কি করব, সবগুলোকে একই ভেরিয়েবলে কনভার্ট করব। সাপোজ x এর ভ্যালুটা আমি y এর মাধ্যমে যদি লিখি তাহলে x এর ভ্যালুটা আসে y টু দি পাওয়ার 1/a, ঠিক আছে? যেটাতে কনভার্ট করব সবগুলো একইটাতে কনভার্ট করব। যেমন z এর ভ্যালু অলরেডি y এর মাধ্যমে কনভার্ট করাই আছে, সো এটা আমি আর কনভার্ট করতেছি না। এইখান থেকে দেখো, এইখান থেকে কি লেখা যায়, এইখান থেকে z এর ভ্যালুটা কি লেখা যায়, এইখান থেকে z এর ভ্যালুটা লেখা যায় x টু দি পাওয়ার 1/c, এটা লেখা যায়। আবার x মানে কি, x মানে হচ্ছে y টু দি পাওয়ার 1/a, তার উপরে পাওয়ার আছে 1/c, তার মানে z এর ভ্যালু হচ্ছে y টু দি পাওয়ার 1/ac। আচ্ছা, সো এই ইকুয়েশনটা থেকে কি লেখা যায় দেখো, সেকেন্ড ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি y টু দি পাওয়ার b দিস ইজ ইকুয়ালস টু z টু দি পাওয়ার z, তাই না? z এর ভ্যালু কি বের করছি আমরা বলো তো, z এর ভ্যালু আমরা বের করছি এইটা, সো y টু দি পাওয়ার 1/ac এটা বের করছি। তাহলে ac এই সাইডে এসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, সো y টু দি পাওয়ার a b c এটা হয়ে যাবে y টু দি পাওয়ার 1। এখান থেকে তুমি বলতে পারবা a b c এর ভ্যালু হবে 1। এটা তোমাদের হায়ার ম্যাথের সরাসরি বইয়ের একটা অঙ্ক। এবিসি এর ভ্যালু কত আসছে, 1 চলে আসছে। ফাইন, 13 14 এই দুইটা প্রশ্নে একটু ভুল আছে, প্রশ্নে ভুল আছে, তো প্রশ্নে ভুল আছে, সমস্যাটা আমি সঠিক অ্যান্সার বলে দিচ্ছি। একটা ঝুড়িতে 12টা নীল, 4টা সাদা, 8টি কালো বল আছে, দৈর্ঘ্যভাবে একটি বল নেওয়া হলো, ঠিক আছে? দৈর্ঘ্যভাবে একটা বল নিছে, লাল হওয়ার সম্ভাবনা কত? আমার কাছে আছে নীল বল, সাদা বল, কালো বল, লাল বল তো আমার নাই, সো লাল হওয়ার সম্ভাবনা বেসিক্যালি হবে 0, ঠিক আছে? যদি বলতো নীল হওয়ার সম্ভাবনা কত আমরা ক্যালকুলেট করতে পারতাম, সাদা পারতাম, কালো পারতাম, বাট যেহেতু লাল বল বলছে, লাল বল আমার কাছে নাই, তার মানে অনুকূল ঘটনা 0, 0 ডিভাইডেড বাই হোয়াট এভার এনি ভ্যালু, অ্যান্সার আসবে 0। এটার অ্যান্সার হচ্ছে 0। তারপরে দেখো 14 কি বলছে, বলটা নীল না হবার সম্ভাবনা কত, নীল না হবার সম্ভাবনা কত? তাহলে নীল ছাড়া আমার কাছে যে কয়টা বল আছে সেগুলো হবে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তো 14টা আমরা করতে পারবো, 14টা হচ্ছে সম্ভাবনা, আচ্ছা সম্ভাবনা কি আসবে বলতো, নীল ছাড়া বাকি বল আছে 4টা সাদা 8টা কালো, সো 4 প্লাস 8, নিচে আসবে সবগুলার যোগফল 12 প্লাস 4 প্লাস 8, তাহলে 8 4 হচ্ছে 12, নিচে আসতেছে 20 24, তাই না? তার মানে হাফ, নীল না হবার সম্ভাবনা এটা হবে হাফ, যেটা আমার অপশনে নাই, এইটার অ্যান্সার হচ্ছে হাফ। ওকে, 15 দেখো কি বলছে,
যে ফাংশনটা দিছে এটা একটা সার্কেলের ইকুয়েশন 15 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 মানে হচ্ছে কি 5 স্কোয়ার। তোমরা যদি দেখো এইটা কিন্তু আসলে একটা সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে, যেই সার্কেলের ব্যাসার্ধটা হচ্ছে 5। বৃত্ত নিয়ে তোমার স্পেশাল একটা চ্যাপ্টারই আছে ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারে, কলেজ ফার্স্ট পেপারে উঠেই তোমরা সরল রেখা বৃত্তগুলো আলাদা আলাদা চ্যাপ্টার পাবা এবং সমীকরণ বের করতে পারবা। খুবই ইন্টারেস্টিং দুটো চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টারটা তুমি যদি করো তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবা যে এইটা হচ্ছে কি একটা সার্কেল বা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 0,0 বিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে 5। তো এইটা হচ্ছে 0,0 বিন্দু, ব্যাসার্ধ হচ্ছে 5, হোয়াট এভার। আমাদেরকে দেখো এস এর লেখ চিত্রটি একটি বৃত্ত, 1 নাম্বার যেটা বলছে এটা কমপ্লিটলি ট্রু, কারণ এস এর লেখ চিত্র একটা বৃত্ত। 2 বলছে y এর ভ্যালু যদি -5 এর চেয়ে বড় বা সমান হয়, 0 এর চেয়ে ছোট হয়, তাহলে এস একটা ফাংশন হবে। দেখো ঘটনা হচ্ছে এখন যেই এইটা আছে এটা কিন্তু একটা ফাংশন না কেন? কারণ আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট করতে পারি। তুমি যদি কোনো ফাংশনের কোনো যদি কি বলে ওটাকে রিলেশনের, মনে করে এটা হচ্ছে কি একটা ফাংশন, এটা গ্রাফ তুমি আঁকছো, গ্রাফ এঁকে তুমি কি করছো, একটা ভার্টিক্যাল লাইন আঁকছো। তো ভার্টিক্যাল লাইনটা কয়টা পয়েন্টে ছেদ করতেছে? ভার্টিক্যাল লাইন যে কোনো জায়গায় ভার্টিক্যাল লাইন আঁকতে পারি আমি। সাপোজ আমি যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন আঁকি, তাহলে দেখো 2টা পয়েন্টে ছেদ করতেছে। একের অধিক পয়েন্টে যদি তোমার গ্রাফটাকে ছেদ করে তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো না, সেটাকে আমরা বলি রিলেশন বা অন্যয়। সো দিস ইজ নট এ ফাংশন। এখন আমাকে বলছে যে y এর ভ্যালুটা যদি -5 এর চেয়ে বড় হয় এবং 0 এর চেয়ে ছোট হয়, তার মানে নেগেটিভ সাইডের কথা বলতেছে। y এর ভ্যালু যদি নেগেটিভ নেই তাহলে আমার এই গ্রাফটা কিরকম হবে? দেখো তখন আমার গ্রাফটা কিরকম হবে, y এর শুধু নেগেটিভ পোর্শনটা নিব, ঠিক আছে, y এর নেগেটিভ পোর্শনটা নিব, x এর পজিটিভ নেগেটিভ দুইটা পোর্শনে নিব। সো গ্রাফটা হবে বেসিক্যালি এরকম একটা হাফ সার্কেল। এটা হবে একটা হাফ সার্কেল, ঠিক আছে। তো এই শর্তে ফাংশন হবে কিনা বলো? ফাংশন হবে, কারণ তুমি যেখানেই একটা ভার্টিক্যাল লাইন আঁকো না কেন, একটা উলম্ব রেখা যেখানে খুশি আঁকো না কেন, ছেদ করছো কয়টা বিন্দুতে? একটা বিন্দুতে। সো এটা একটা ফাংশন, ট্রু স্টেটমেন্ট। থার্ড দেখো, থার্ডে বলছে 0 থেকে বড় y, 5 থেকে ছোট, তার মানে এটাও একটা হাফ সার্কেল হবে। তো 3 নাম্বারের যে হাফ সার্কেলটা সেটা বেসিক্যালি আপার হাফ সার্কেলটা হবে এইটা, ঠিক আছে। তো ওইটাও একটা ফাংশন হবে। 1 2 3 তিনটাই ঠিক আছে। অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝো কিনা বলো? যখন আমি y এর নেগেটিভ ভ্যালু নিছি তখন লোয়ার হাফ সার্কেলটা হয়েছে, যখন আমি y এর পজিটিভ ভ্যালুটা নিছি তখন আপার হাফ সার্কেল হচ্ছে, এবং হাফ সার্কেল গুলা ফাংশন হবে। বাট ফুল সার্কেল যেটা সেটা কিন্তু ফাংশন আমরা বলতে পারবো না, সেটা হচ্ছে অন্যয় বা রিলেশন। ওকে 16 দেখো কি বলছে, দুইটা বিন্দু দিয়েছে, দুই বিন্দুকে আমি সরলরেখার ঢাল 1/4 হলে এর ভ্যালু কত? দুইটা বিন্দু যদি তোমাকে দেয়া থাকে তাহলে সরলরেখার ঢাল তুমি খুব ইজিলি বের করতে পারবা। সূত্র হচ্ছে কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর। ঢাল এটা হবে কোটির অন্তর বাই ভুজের অন্তর। সো কোটির অন্তর কি 2 আর 3, তো 2 - 3। ভুজের অন্তর এখানে আছে a, এখানে আছে 0, সো a - 0। বলে দিছে যে ঢালের ভ্যালুটা হচ্ছে 1/4, সো এটা সমান সমান 1/4 -1 equals to 1/4, a equals to -4. Option খ is the correct answer. নেক্সট 17 আংশিক ভগ্নাংশের অঙ্ক। এই ধরনের অঙ্ক আমি এর আগেও বহুবার করিয়েছি, আগের যেই বোর্ড কোশ্চেন সলভিং ভিডিওগুলো সেখানেও এই অঙ্কটাই এসেছে। আংশিক ভগ্নাংশ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা চাইলে আমরা শর্টকাট নিয়মে থাম্ব রুল ইউজ করে করতে পারি। ওকে, সো শর্টকাট ইউজ করে কিভাবে করব? শর্টকাট ইউজ করে করতে গেলে তোমাকে নিচের যেটা আছে এটাকে একটু মিডল টার্ম করে নিতে হবে। তো মিডল টার্ম তুমি বুঝতে পারতেছো, একটা আছে x - 5, যদি x - 5 হয়, আরেকটা হবে x - 1। যেহেতু -6 তুমি 5 আর 1 যোগ করলে আসে, তার মানে x - 5 হলে x - 1, আর নিচে তো করে দেওয়াই আছে x - 5 x - 1। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x + 3 x - 5 x - 1। কি বলছে? a divided by x - 5 minus 1 divided by x - 1, এর ভ্যালু কত এটাই জানতে চাইছে। তো যেটার ভ্যালু জানতে চাইছে সেটা আমি মুছে দিলাম। মুছে দেওয়ার পর এই যে হরে যেটা আছে সেটা ইকুয়ালস টু 0 ধরো, x - 5 ইকুয়ালস টু যদি 0 ধরি তাহলে x এর ভ্যালু আসে 5।
খুবই মনোযোগ দিয়ে দেখো, শর্টকাট নিয়মে করতেছি, ঠিক আছে? এইখানে x-5 ব্যতীত দুনিয়ার অন্য যত জায়গায় x আছে মূল ফাংশনটাই, ঠিক আছে, সবগুলার জায়গায় আমরা কি করব, 5 বসাবো। 5 কই থেকে আসছে? এই যে যার উপরের কনস্ট্যান্টটা দরকার তার হর ইকুয়াল টু 0 ধরে x এর ভ্যালু বের করব, যেটা আসবে সেইটা আমি মূল ফাংশনে বসাবো x-5 ছাড়া অন্য সকল জায়গায়। তো যদি বসাই তাহলে আমার কত বসাতে হবে, 5 বসাতে হবে। 5 প্লাস 3 উপরে আসবে 5 প্লাস 3, নিচে কি আসবে দেখো 5 মাইনাস 1, তার মানে নিচে আসবে একটা 4। সো এইভাবে তুমি যদি হিসাব নিকাশ করো না তাহলে কত আসতেছে, 5 প্লাস 3 মানে হচ্ছে 8, 8 ডিভাইডেড বাই নিচে আসতেছে 4, তার মানে আসতেছে 2, 2 ডিভাইডেড বাই x মাইনাস 5, 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। তো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2। এটাকে বলে থাম্ব আপ রুল, এটা দিয়ে খুব সহজেই তুমি এই ধরনের অঙ্কগুলা করতে পারবা। 18 কি বলছে, tan থিটার ভ্যালু দিছে। থিটাটা কি বলছে বলো তো, থিটাটা বলছে পাই এর চেয়ে বড়, 2 পাই এর চেয়ে ছোট, পাই এর চেয়ে বড়, 2 পাই এর চেয়ে ছোট। এইটা হচ্ছে কি তোমার পাই, এইখানে আছে 2 পাই, তার মানে পাই এর চেয়ে বড়, 2 পাই এর চেয়ে ছোট। সেকেন্ড কোয়াড্রেন্ট হতে পারে অথবা সরি থার্ড কোয়াড্রেন্ট হতে পারে অথবা ফোর্থ কোয়াড্রেন্ট হতে পারে, তৃতীয় অথবা চতুর্থ চতুর্ভাগের একটা অ্যাঙ্গেলের কথা ওরা বলতেছে। বাট পরক্ষণে আমরা আবার দেখলাম যে না, ট্যান থিটার ভ্যালু তো পজিটিভ, ট্যান থিটার ভ্যালু পজিটিভ কিন্তু চতুর্থ চতুর্ভাগে হয় না, ট্যান থিটা পজিটিভ হয় তৃতীয় চতুর্ভাগে। তার মানে যে অ্যাঙ্গেলটার কথা বলতেছে সেই অ্যাঙ্গেলটা তৃতীয় চতুর্ভাগের একটা কোণ। কথাটা ক্লিয়ার? এইটা দিয়ে বোঝাচ্ছে দুইটা চতুর্ভাগ, তৃতীয় বা চতুর্থ, কিন্তু ট্যান থিটার ভ্যালু দেখে আমরা ইমিডিয়েট বুঝতে পারছি চতুর্থ চতুর্ভাগ সম্ভব না, যেহেতু ট্যান থিটা পজিটিভ। আচ্ছা, তো আমার cos থিটা লাগবে, cos থিটার ভ্যালুটা কিরকম আসবে বলো? নেগেটিভ আসবে, কারণ cos থিটা তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্টে cos থিটার ভ্যালুটা নেগেটিভ হওয়া উচিত। তো নেগেটিভ হওয়া উচিত মানে এটা বাদ এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে। তো এখন আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে, যেই ত্রিভুজে একটা অ্যাঙ্গেল যদি থিটা হয়, যেহেতু বলছে ট্যান থিটার ভ্যালু 5/12, লম্ব 5 হলে ভূমি হবে 12, এবং যেখানেই 5/12 সেখানেই অতিভুজ হবে 13। ওকে, সো cos থিটা লাগবে, তো cos থিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, সো ভূমি ডিভাইডেড বাই কত, ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13, বাট আমরা নেগেটিভ ভ্যালু নিব, সো নেগেটিভ ভ্যালু হচ্ছে এটা -12/13। মজার অঙ্ক না? ওকে ফাইন, 19 দেখো কি বলছে। এটা একটা বহুপদী, বহুপদীর মাত্রা 6, মাত্রা হচ্ছে 6, মাত্রা মানে হচ্ছে গিয়ে তোমার হাইয়েস্ট যে ঘাতটা থাকবে বা হাইয়েস্ট যে ঘাত থাকবে বা হাইয়েস্ট যে পাওয়ারটা থাকবে ওটাকে মাত্রা বলে। তো এখানে দেখো আমরা পাওয়ার যদি দুইটা ভ্যারিয়েবল থাকে তাহলে পাওয়ারগুলো যোগ করব। একটা ভ্যারিয়েবল থাকলে তো ইজিলি বুঝতে পারলাম হাইয়েস্ট কোনটা, যদি একটা না থেকে দুইটা থাকে বা ততোধিক থাকে তাহলে আমরা প্রত্যেকটা চলকের পাওয়ারগুলো যোগ করব, যোগ করে যেটা ম্যাক্সিমাম সেটাই হবে মাত্রা। তো এখানে 4 এবং 2 যোগফল হচ্ছে 6, দ্বিতীয়টাতে 5 এবং এখানে আছে 1, সো যোগফল 6, এখানে 4 2 যোগফল হচ্ছে গিয়ে 6, তার মানে এটা হচ্ছে কি 6 মাত্রার একটা বহুপদী, 6 মাত্রার বহুপদী, মাত্রা 6, ঠিক আছে। মুখ্য সহগ কোনটা এটা আমরা বলতে পারবো না, কারণ এখানে 3টা পদ ছিল এবং 3টা পদের মাত্রা 6 পাওয়া গেছে। তো যেহেতু 3টা পদ পাওয়া গেছে, 3টার ভিতর থেকে আমরা একটা চুজ করতে পারতেছি না। যদি যে কোনো একটা ম্যাক্সিমাম হতো, কোনো একটা যদি 7 হতো, বাকিগুলো যদি কম থাকতো, তাহলে 7 মাত্রা বিশিষ্ট যে পদটা সেটা সহগটাই হতো মুখ্য সহগ, বাট এখানে মুখ্য সহগ -5x, এটা বলা যাচ্ছে না, সো দিস ইজ নট ট্রু। ধ্রুবপদ -4, রাইট, ধ্রুবপদ হচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি -4, তার মানে আমার 1 এবং 3 ঠিক আছে। অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 20 নাম্বার মুখে মুখে করা যায়। 20 নাম্বার বলছে একটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস দিয়ে দিছে, বলছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত। আমরা একটা উপপাদ্য জানি, উপপাদ্যটা বলতেছে যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? তো পরিবৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, বাট এখানে পরিবৃত্তের ব্যাস দেয়া আছে, সো ব্যাস থেকে ব্যাসার্ধ পাবো, 8 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, পরিবৃত্তের ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধটা পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক হবে,
তার মানে 4 এর অর্ধেক হচ্ছে 2। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে 2। 9 পয়েন্ট সার্কেল রেডিয়াস উইল বি 2। 21 এন এ দেওয়া আছে 4, এন বি দেওয়া আছে 7। এন মানে এ এবং বি যদি নিঃছেদ সেট বা ডিসজয়েন্ট সেট হয় তাহলে এটার ভ্যালু কত? নিঃছেদ সেট মানে হচ্ছে দুইটা সার্কেল আছে তারা ছেদ করেনি, ঠিক আছে? তো তারা যদি ছেদ না করে তাহলে এন এ, এটা হচ্ছে কি এন বি। তাহলে আমাদের এই ক্ষেত্রে এন এ ইউনিয়ন বি এটা সমান সমান হচ্ছে এন এ প্লাস এন বি, মানে সিম্পল, জাস্ট দুইটার যোগফল। 4 এবং 7 যোগফল হচ্ছে 11 ঘ। যদি নিঃছেদ সেট না হতো মানে ডিসজয়েন্ট সেট না হতো তাহলে সূত্রটা আসতো কিরকম? এন অফ এ মানে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তখন হচ্ছে কি দুইটা সার্কেল ছেদ করতো। তো দুইটা সার্কেল যখন ছেদ করতো তখন কমন এরিয়ায় যে ভ্যালুটা থাকতো সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু, সেটা বিয়োগ করে দিতে হতো। যাই হোক, এটা খুবই সহজ অঙ্ক, মুখে মুখে করা গেল। আমরা 22 আসি। 22 সাইন 9 ইকুয়াল টু কস 9 হলে এই ভ্যালু কত এটা ভেরিফাই করতে হবে। তাহলে সাইন 9 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার কস 9। তার মানে যদি কস 9 দিয়ে ভাগ করি তাহলে tan 9 এর ভ্যালু হবে 1। 1 মানে হচ্ছে গিয়ে তোমার tan 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তোমার 9 এর ভ্যালুটা আসতেছে 45 ডিগ্রি, এর ভ্যালুটা আসবে 45 ডিভাইডেড বাই 9। 45 ডিভাইডেড বাই 9 এর ভ্যালু কত আসে? 5। আর এটা ক্যালকুলেটর দিয়ে করলাম, ছি। ওকে, 5 ডিগ্রি। তাহলে cosec 6 এ তার মানে cosec 30 ডিগ্রি। cosec 30 ডিগ্রির ভ্যালু 2 কিনা বলো? sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। sin 30 ডিগ্রির ভ্যালু যদি হাফ হয় তাহলে cosec হবে sin এর উল্টা, হাফের অপোজিট হচ্ছে 2। তার মানে ঠিক আছে। sec 9 মানে কি? 5 লং 45। sec 45, sec 45 কার উল্টা? cos 45 এর উল্টা। cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে sec 45 হবে শুধু √2। ঠিক আছে। cot 12 মানে হচ্ছে কি 5 12 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে cot 60 ডিগ্রি। তো cot 60 ডিগ্রির ভ্যালুটা আবার tan 30 ডিগ্রির ভ্যালুর সমান হয়। তো tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0 1/√3। 1/√3 হবে cot 60 ডিগ্রির ভ্যালু। 1/√3 নাই এখানে, তার মানে দিস ইজ নট ট্রু। 1 and 2 will be our correct answer, option ক। ভালো অঙ্ক, তাই না? ওকে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা যায়? একবারে জেনারেল নলেজের অঙ্ক। 2টা স্পর্শক আঁকা যায়। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে 2টা স্পর্শক আঁকা যায়। বৃত্তের পরিধিস্থ বিন্দু থেকে বৃত্তে 1টা স্পর্শক আঁকা যায়। বৃত্তের ভিতরের কোনো বিন্দু থেকে বৃত্তে কোনো স্পর্শক আঁকা যায় না। ঠিক আছে, আবার বলি, এটা জেনারেল নলেজের অঙ্ক, ঠিক আছে? মনে করো একটা বৃত্ত, তো বৃত্তের ভিতরে কোনো বিন্দু আছে, এখানে ভিতরে কোনো বিন্দু, তো এখান থেকে তুমি বৃত্তে স্পর্শক আঁকতে পারবা না। পরিধিতে যদি একটা বিন্দু হতো, পরিধিতে বিন্দু হলে এরকম একটা স্পর্শক তুমি আঁকতে পারতা। বহিস্থ যখন বিন্দু হতো, বহিস্থ বিন্দু হলে এরকম এবং এরকম 2টা স্পর্শক আঁকা যায়। তো যেহেতু বহিস্থ বিন্দু বলছে, 2টা স্পর্শক আঁকা যাবে। নেক্সট 24, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে? ধারাটার অসীমতক সমষ্টি থাকে, একটা অসীম ধারার অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে ওটার যে সাধারণ অনুপাত আর, দ্যাট শুড বি লেস দেন 1 and গ্রেটার দেন -1। সো তোমার আর এর ভ্যালু কত আসতেছে? আর এর ভ্যালুটা আসতেছে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1। কিভাবে পাইলাম? দ্বিতীয় পদ বাই প্রথম পদ করে পাইছি। তো তোমাকে দুইটা ইকুয়েশন সমাধান করতে হবে। একটাতে তোমাকে -1 এর চেয়ে বড় দেখাইতে হবে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1, আরেকটাতে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 এটাকে তোমার +1 এর চেয়ে ছোট ধরে সমাধান করতে হবে। এই দুইটা অসমতার সমাধান করতে হবে। আচ্ছা, সো এটা তুমি যদি সমাধান করো, ফার্স্ট অফ অল আমি কি করব? ভগ্নাংশটাকে উল্টায় দেব। ঠিক আছে, -1 দিয়ে গুণ করতেছি। -1 দিয়ে গুণ করলে, -1 দিয়ে গুণ না করতেছি, আমি অ্যাকচুয়ালি কি করতেছি, ভগ্নাংশটাকে উল্টাবো। সো যখন ভগ্নাংশকে উল্টায় দিব তখন কিন্তু অসমতার দিক পরিবর্তন হয়, এটা খেয়াল রাখবা। সো ভগ্নাংশটাকে উল্টাচ্ছি, অসমতার দিক পরিবর্তন হবে। -1 কে উল্টাইলে তো -1ই পাওয়া যায়, এটাকে উল্টাইলে হবে 2x প্লাস 1 এবং অসমতার দিকটা উল্টা হয়ে গেল। -1 যদি এই সাইডে আসে তাহলে -2,
আচ্ছা, তার মানে এক্স এর ভ্যালুটা -1 এর চেয়ে ছোট। এখানে আমি ভগ্নাংশটাকে উল্টাবো, 1 কে উল্টাইলে 1ই থাকে, বাট অসমতার দিকটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, 1 ওই সাইডে গেলে 0 হচ্ছে, সো এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন আসতেছে 0। সো এক্স এর ভ্যালু 0 এর চেয়ে বড় হবে, এক্স এর ভ্যালু -1 এর চেয়ে ছোট হবে। এক্স এর ভ্যালু 0 এর চেয়ে বড় হবে, এটা না, এক্স এর ভ্যালু 0 এর চেয়ে বড় হবে, এক্স এর ভ্যালু -1 এর চেয়ে ছোট হবে। সো অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ও আচ্ছা, নেক্সট কি বলছে? 25 কি বলছে? x ইকুয়ালস টু 1 হলে ধারা তার অসীমতক সমষ্টি কত? x ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে ধারাটা কত আসতেছে? x ইকুয়ালস টু 1 হলে ধারাটা আসতেছে 1/1 হলে কত আসতেছে? 3 আসতেছে। 1/3 স্কয়ার, 1/3 কিউব প্লাস ডট 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 এভাবে অসীম পর্যন্ত। তার মানে a এর ভ্যালু হচ্ছে 1/3, সাধারণ অনুপাত হচ্ছে 1/3। তাহলে সমষ্টি এটা হবে a ডিভাইডেড বাই 1 মাইনাস r, সূত্র হচ্ছে এটা, তাই না? সো 1/3 1 মাইনাস 1/3, 1/3 2/3 হাফ। এই তো। সো দেখতে দেখতে আমাদের যশোর বোর্ডের যেই এমসিকিউ কোশ্চেনটা সেটাও সমাধান হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য স্টে টিউনড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।